জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আমাদের আয়োজন এখন চারদিক। আর আপনাদের সঙ্গে আছি আমি সিউল আহমেদ। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ নিয়ে মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বিষয়টি তারা আমলে নিয়েছেন বলেও জানান তিনি। সকালে ফরেন সার্ভিস দিবস উপলক্ষে এক আলোচনা শেষে তিনি সাংবাদিকদের বলেন, বহির্বিশ্বের টালমাটাল পরিস্থিতির ঢেউ সামাল দিতে বাংলাদেশের পর্যাপ্ত কূটনৈতিক সক্ষমতা নেই। পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রযুক্তিগত ও কাঠামোগত দুর্বলতা কাটিয়ে উঠতে কাজ হচ্ছে। এ সময় আরাকান আর্মির ব্যাপারে নিকোল চুলিকের সঙ্গে কোনো কথা হয়নি বলেও জানান তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বিদেশে যাওয়া শ্রমিকদের ৮০% সমস্যাই ঢাকা থেকে তৈরি হয়। বলেন, মুর্শিদাবাদের দাঙ্গার ঘটনায় বাংলাদেশের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদ জানিয়েছেন ঢাকা। ট্যাক্স যেটা ট্যারিফের প্রসঙ্গ উঠেছে এবং আমরা বলেছি যে আমরা তো চেষ্টা করছি তোমাদের বাণিজ্য বাধা কমিয়ে আনতে, এবং আমি আরেকটা পয়েন্ট উল্লেখ করেছি যে আসলে তো দুই পক্ষের মধ্যে তফাৎটা যতটা বলা হয় অতটা তো আসলে না, কারণ সার্ভিসেস সেক্টরে তো আমরা প্রচুর আমদানি করি। তোমাদের চাপ সৃষ্টি করতে হবে ওখানে যে নতুন ডিসপেন্সেশন আসবে তাদের উপরে, যে রোহিঙ্গাদের মানবিকভাবে বিবেচনা করতে হবে এবং তাদেরকে তাদের অধিকার দিয়ে। বর্তমান সংবিধানের অধীনে কোনো বৈধ সরকার গঠন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার। সকালে প্রেস ক্লাবে জাতীয় সংস্কৃতি প্রেক্ষিতে নতুন বাংলাদেশ বিষয়ক আলোচনায় তিনি একথা বলেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থান বিপ্লবে পরিণত হয়নি বলে মন্তব্য করে ফরহাদ মজহার বলেন, বাংলাদেশের জন্য প্রয়োজন একটি গঠনতন্ত্র, সংবিধান নয়। আরও বলেন, চৈত্র সংক্রান্তি ও নববর্ষের দুই উৎসব পালন করে সরকার দেখিয়ে দিয়েছে সাংস্কৃতিক ঐক্য। সংবিধান সংস্কার না করায় সমালোচনা করেন সরকারের প্রতি সবসময় সমর্থন থাকবে ছাত্র জনতার, কিন্তু বর্তমান সংবিধানের অধীনে কোনো বৈধ সরকার গঠন করা সম্ভব নয় বলে জানান তিনি। এই গণ অভ্যুত্থান আমাদেরকে নতুন রাষ্ট্র গঠনের দিকে নেয় না। এই গণ অভ্যুত্থান শেষ অবধি শেখ হাসিনাকে ফ্যাসিস্ট সংবিধান এটাকে বহাল রেখেছে। এটাকে বহাল রাখাটাকে আমি ঠিক বলে মনে করি না, এবং এই সংবিধানের অধীনে যে সরকার এটাকে আমি বৈধ সরকার বলে মনে করি না। আমি জনগণের কথা বলি, জনগণের পক্ষে কথা বলি, এই সরকারের পক্ষে সবসময় থাকবো, কোনো প্রশ্ন আসে না। সকল প্রকার ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে এবং বাংলাদেশকে ফ্যাসিস্ট রাষ্ট্র থেকে একটা সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করা আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন থাইল্যান্ডের এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনসের প্রতিনিধি দল। সকাল 10:30টার দিকে রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক হয়। এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস থাইল্যান্ডের 4 সদস্যের এ দলটি নেতৃত্ব দেন সংগঠনটির নির্বাহী পরিচালক ব্রিজা রোজালেস। প্রায় ঘণ্টাব্যাপী চলে বৈঠকটি। আন্তর্জাতিক এই সংগঠনটি জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে এশিয়ার গণতন্ত্রীকরণের প্রচার ও সমর্থনের জন্য কাজ করে থাকে। শেখ হাসিনা আওয়ামী লীগের গণহত্যার বিচার ও পর্যাপ্ত সংস্কার সম্পন্ন করে প্রধান উপদেষ্টার বেঁধে দেওয়া সময়ের মধ্যেই নির্বাচনে যেতে প্রস্তুত জামায়াত। সকালে কুমিল্লার লাকসাম উপজেলা ও পৌরসভা জামায়াতের কর্মী সম্মেলনে একথা বলেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। দীর্ঘ 18 বছর পর কোনো খোলা মাঠে কর্মী সম্মেলনে ঢল নামে নেতাকর্মীর। সকাল থেকেই নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন নিয়ে সম্মেলনস্থলে এসে হাজির হন। লাকসাম উপজেলা এবং লাকসাম পৌরসভা ছাড়া কর্মী সম্মেলন ঘিরে আশেপাশের উপজেলা থেকেও আসেন নেতাকর্মীরা। ডক্টর প্রফেসর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের লক্ষ্যে, একটি জাতীয় নির্বাচনের লক্ষ্যে আমরা যে অভিযাত্রা শুরু করেছি, তিনিও নির্বাচনের একটি ডেডলাইন দিয়েছেন। আমরা বলেছি, আপনি যে টাইম দিয়েছেন তার উপরেই যেন আপনি ঠিক থাকেন, এর মধ্যেই সংস্কার করে মানবতা বিরোধীদের বিচার করে একটা নিরপেক্ষ নির্বাচন দেন। আমরা নির্বাচনে যেতে প্রস্তুত আছি।
বিএনপি যাতে ভোটের মধ্য দিয়ে জনসমর্থন নিয়ে ক্ষমতায় যেতে না পারে সেজন্য নির্বাচন এড়িয়ে যাওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ গণতান্ত্রিক পরিষদের যুব সমাবেশে কথা বলেন তিনি। বিএনপি নেতা ইলিয়াস আলী ও চৌধুরী আলম সহ গুম হওয়া সব নেতাকর্মীর অবিলম্বে সন্ধান দাবি করেন তিনি। বলেন, হাসিনার মতো অন্য কোনো ফ্যাসিবাদের উদ্ভব হলে তাদের তাড়ানোর সময়ের ব্যাপার। এ সময় নেতাকর্মীদের অপহরণের দায়ে শেখ হাসিনার ফাঁসি দাবি করেন বিএনপির নেতা। এই সরকারের কাজ কামে দেশবাসী খুবই উদ্বিগ্ন। তারা কি চায় সেটাও আমরা বুঝি না। বিএনপিকে পাশ কাটানোর জন্যে, যাতে বিএনপি নির্বাচনের মধ্য দিয়ে, মানুষের সমর্থন আদায়ের মধ্য দিয়ে, ভোটের মধ্য দিয়ে সরকার গঠন করতে না পারে, সেই জন্যে নির্বাচনকে এড়িয়ে যাওয়া হচ্ছে বলে আমরা মনে করি। বিএনপি জনগণের অধিকার আদায় ও ভোটাধিকার রক্ষায় নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। শুক্রবার বিকেলে চট্টগ্রামের কাজীর দেউরিতে বিএনপি আয়োজিত এক কর্মশালায় মন্তব্য করেন তিনি। এ সময় আগামী নির্বাচনে বিএনপির পক্ষে নারীদের সমর্থন ও ভোট নিশ্চিতে ৩১ দফা বাস্তবায়নে কাজ করার তাগিদ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য। এছাড়া দলকে সংগঠিত করতে কর্মীদের প্রতি আহ্বান জানান। একই অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেনও ৩১ দফার গুরুত্ব তুলে ধরেন। দাবি করেন, জিয়াউর রহমানের ২০ দফার আদলে মালয়েশিয়া নিজেদের ভাগ্য পরিবর্তন করেছে। এর আগে কর্মশালার উদ্বোধন করেন মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস। দেখা যাচ্ছে একটি গ্রুপ তারা নির্বাচনের বিরুদ্ধে কথা বলেছে, কিছু কিছু রাজনৈতিক দল তারা চাচ্ছে দেশ যেন তাদের কথায় আবার সেই একদলীয় বাকশালী সুরের গন্ধ পাচ্ছি। ৩১ দফা বাস্তবায়নের জন্য আমরা সবাই একযোগে কাজ করি, প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে, প্রতিটি ইউনিয়নে। যদি আমরা একসাথে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি, তাহলেই এই বাংলাদেশের দুর্নীতি আমরা দূর করতে পারবো। যারা ভোটের সময় মাথায় টুপি পরে তারাই ধর্মকে নিয়ে রাজনীতি করে, তারা জনগণকে প্রতারিত করার জন্যই ধর্মকে ব্যবহার করে বলে মন্তব্য করেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। বৃহস্পতিবার সন্ধ্যায় জামায়াতে ইসলামী ডেমরা থানার উদ্যোগে প্রীতি সমাবেশে কথা বলেন তিনি। জানান, জামায়াতে ইসলামী ধর্ম নিয়ে ব্যবসা করে না, ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্যই কাজ করছে। বলেন, সৎ, নৈতিক এবং দেশপ্রেমিক কর্মী তৈরি করতে না পারলে ক্ষমতার পালাবদল হলেও লুটপাট, দুর্নীতি, অর্থ পাচার কমবে না। এদেশের জনগণ কোনো আধিপত্যবাদী শক্তি পছন্দ করে না, যা ৫ আগস্ট প্রমাণিত হয়েছে। একথা উল্লেখ করে নুরুল ইসলাম বুলবুল বলেন, জামায়াতে ইসলামীও কারো দাদাগিরি পছন্দ করে না। ইসলাম নিয়ে, ধর্ম নিয়ে ব্যবসা কারা করে? যারা ভোটের সময় মাথায় টুপি পরে, যারা শুধু কোনো রকমের জুমার নামাজ পড়ে শুধুমাত্র জনগণকে দেখানোর জন্য, যারা ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে ইসলাম মেনে চলেন না, যারা জনগণকে প্রতারিত করার জন্য ইসলামকে বিশ্বাসের বাইরে কাজে লাগানোর জন্য তারা ভূমিকা পালন করে, মূলত তারাই ধর্ম নিয়ে ব্যবসা করে। চট্টগ্রাম খালে পড়ে ৬ মাসের এক শিশু নিখোঁজ হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে নগরীর কাপাসগোলা খালে এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজ শিশুকে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃষ্টির পানিতে তলিয়ে থাকা সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা উল্টে মা দাদির সাথে খালে পড়ে যায় শিশুটি। এ সময় স্থানীয়রা রিকশা চালককে টেনে তোলে, তবে ভেসে যায় শিশু, শিশুর মা ও দাদি। তারা দুজন পাইপের সাথে আটকে যান। পরে স্ল্যাব খুলে তাদের উদ্ধার করা হয়, কিন্তু নিখোঁজ হয়ে যায় ৬ মাস বয়সী শিশু শেহরিশ। এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন।
এ নিয়ে আরও জানাতে দুর্ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন শোয়েব রহমান। শোয়েব, উদ্ধার অভিযানের সবশেষ পরিস্থিতি কি? সিউল, এখনও উদ্ধার তৎপরতা চলছে। যেখানে ঘটনাস্থল ছিল সেটি সড়কের উত্তর পাশে, এবং সেই উত্তর পাশে যে উদ্ধার কার্যক্রম সেটি এরই মধ্যে শেষ করে ফায়ার সার্ভিস খালের দক্ষিণ অংশে উদ্ধার কার্যক্রম শুরু করেছে, এবং সেখানে এরই মধ্যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও কিন্তু উদ্ধার কার্যক্রমও শেষ করা হয়েছে, এবং সিটি কর্পোরেশনের যে এক্সকেভেটরটি ছিল সেটি কিন্তু এসে পরে দক্ষিণ পাশে উদ্ধার কার্যক্রম শুরু করে। কিন্তু এখন পর্যন্ত কোনো সুখবর আমাদের কাছে নেই। রাত 8টার দিকে এই দুর্ঘটনা ঘটে এবং এখন 12টা, অর্থাৎ প্রায় 4 ঘন্টা অতিবাহিত হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত নিখোঁজ শিশুটির কোনো খবর পাওয়া যায়নি। আমরা এরই মধ্যে ফায়ার সার্ভিসের সাথে কথা বলেছি, তারা বলছেন যে তাদের দুজন ডুবুরি কাজ করেছেন, কিন্তু যেহেতু বৃষ্টি হয়েছে সন্ধ্যার দিকে, সেই বৃষ্টির কারণে খালে কিছুটা স্রোত রয়েছে, এবং সেই স্রোতে কিন্তু যেটি আপনি বলছিলেন যে মা এবং দাদি তারা কিন্তু প্রায় 50 ফুট পর্যন্ত ভেসে চলে এসেছিলেন। পরবর্তীতে একটি পাইপের সঙ্গে আটকে থাকায় কিন্তু তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়েছে। যেহেতু 6 মাসের ছোট্ট একটি শিশু, সেও ভেসে যেতে পারে, সেটিও কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা মাথায় রাখছেন, এবং সেটি মাথায় নিয়েই কিন্তু তারা উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন। অর্থাৎ যে কারণে তারা কিন্তু একটি বিস্তৃত এলাকা জুড়ে, অর্থাৎ যে ঘটনাস্থল রয়েছে সেই ঘটনাস্থল থেকে প্রায় 200 থেকে 300 ফুট দূরত্বে এসেও কিন্তু তারা উদ্ধার তৎপরতা বা উদ্ধার কার্যক্রম চালিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত কোনো সুখবর আমাদের কাছে নেই, অর্থাৎ শিশুটিকে কিন্তু এখনও খুঁজে পাওয়া যায়নি। আমরা ফায়ার সার্ভিসের যারা ডুবুরি দল যারা নিচে নেমেছিলেন তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছিলেন যে আসলে নিচে প্রচণ্ড ময়লা আবর্জনা রয়েছে খালের ভেতরে, যে কারণে কিন্তু তাদের দৃশ্যমান অর্থাৎ দেখার যে ক্ষমতা সেটি কিন্তু অনেকটা কমে যাচ্ছিল। পরবর্তীতে সিটি কর্পোরেশনের মাধ্যমে সেই ময়লা অপসারণ করার পরে তারা কিছুটা উদ্ধার তৎপরতা চালিয়েছেন, কিন্তু তারা খুঁজে পাননি। এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রও কিন্তু ঘটনাস্থলে এখনও রয়েছেন, সেই সাথে ফায়ার সার্ভিসের যে ডুবুরি দল তারাও কিন্তু কার্যক্রম চালাচ্ছে, এবং যেই সিটি কর্পোরেশনের যে এক্সকেভেটরটি রয়েছে সেই এক্সকেভেটর দিয়ে কিন্তু আবর্জনা এখনও পরিষ্কার করা হচ্ছে, এবং পরিষ্কার করার মাধ্যমে কিন্তু শিশুটিকে উদ্ধারের যে কার্যক্রম সেটি চালাচ্ছে। এবং স্থানীয়দের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে যে জায়গাটিতে দুর্ঘটনাটি ঘটেছে সেখানে কিন্তু বৃষ্টি হলেই পানি জমে যায়, এবং পানি জমে যাওয়ার কারণে যাতে দুর্ঘটনা না ঘটে সে কারণে সেখানে বাঁশের ব্যারিকেড দেওয়া ছিল বা প্রতিবন্ধকতা তৈরি করে রাখা হয়েছিল, কিন্তু সেই প্রতিবন্ধকতাটি সরিয়ে ফেলা হয় মাঝখানেক আগে খালটি পরিষ্কারের উদ্দেশ্যে, কিন্তু পরবর্তীতে সেটি আর কিন্তু পুনঃস্থাপন করা হয়নি। এবং যে কারণে বৃষ্টিতে যখন সড়কটি তলিয়ে গিয়েছিল তখন রিক্সা চালক তিনি কিন্তু সড়ক এবং খাল এই দুটির মধ্যে পার্থক্য করতে পারছিলেন, এবং পার্থক্য করতে না পারার কারণে কিন্তু দুর্ঘটনাবশত রিক্সা চালক, রিক্সার যারা আরোহী ছিলেন 3 জন শিশু, সেহরিশের মা এবং দাদি, তারা কিন্তু পড়ে যান, এবং সেখান থেকে 3 জনকে উদ্ধার করা গেল, শিশু সেহরিশকে কিন্তু উদ্ধার করা যায়নি। এবং চট্টগ্রামে কিন্তু বৃষ্টি হলে এ ধরনের ঘটনা অত্যন্ত নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। আপনাকে যদি বলি যে গেল 5 বছরে চট্টগ্রামে অন্তত 8টি ঘটনা ঘটেছে, এবং বেশ কয়েকটি ঘটনা ঘটেছে, এবং সেই ঘটনাতে অন্তত 8 জন কিন্তু নিহত হয়েছেন। এর মধ্যে যদি বলি 2021 সালে কিন্তু প্রায় 6 জনের মতো কিন্তু নিহত হন, এবং এর বাইরে কিন্তু 2023 সালে 2 জনের মৃত্যু ঘটে, এবং 24 সালেও কিন্তু একজনের এভাবে খালে গোসল করতে নেমে কিন্তু নিহত হওয়ার ঘটনা আমরা জেনেছি। এবং এই সকল ঘটনায় আমরা দেখেছি যে কখনো কখনো রিক্সা যেমন উল্টে যায়, কখনো সিএনজি উল্টে যায়। যেমন 2021 সালে নগরীর চশমাখালে আমরা দেখেছিলাম যে সিএনজি উল্টে কিন্তু সিএনজির এক যাত্রী এবং সিএনজি চালক সহ 2 জন কিন্তু এক ঘটনায় নিহত হন। এবং সেখানে সেই একই বছর আমরা দেখেছি নগরের মুরাদপুরে যখন পানিতে পুরো সড়ক তলিয়ে গিয়েছিল, তখনও কিন্তু সেখানে সড়কের পাশে যে খাল ছিল সেই খালে অসাবধানতাবশত পড়ে গিয়ে কিন্তু সালেহ আহমেদ নামে এক সবজি ব্যবসায়ী তিনি নিহত হন, এবং তার কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের খোঁজখবর খোঁজখবর কিন্তু তখন পাওয়া যায়নি, অর্থাৎ তাকে কিন্তু উদ্ধার করাই সম্ভব হয়নি। এই যে এই ব্যাপক দুর্ঘটনার পরবর্তীতে কিন্তু বারবার নগরবাসীর পক্ষ থেকে দাবি ছিল যে সড়কের পাশে যে খালগুলো রয়েছে সেই খালগুলোর পাশে যাতে সুরক্ষা দেয়াল দেওয়া হয়। সেই সুরক্ষা দেয়ালের কার্যক্রম আমরা দেখেছি জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় বেশ কিছু জায়গায় সম্পন্ন করা হয়েছে। এরই মধ্যে কিন্তু এখনও কিন্তু অনেক খাল সেগুলোর পাশে কিন্তু এখনও এ ধরনের যে সুরক্ষা দেয়াল সেগুলো কিন্তু এখনও নির্মাণ করা হয়নি, এবং এই খালটিও কিন্তু তেমন একটি খাল, এটির পাশে বাঁশ দিয়ে সুরক্ষার ব্যবস্থা করা হলে সেই বাঁশটি যখন সরিয়ে ফেলা হয়েছে, যে অংশটিতে সরিয়ে ফেলা হয়েছে সেখানেই কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেছে। এখনও পর্যন্ত আশা নিয়েই প্রত্যেকে কাজ করে যাচ্ছেন, সিটি কর্পোরেশনের মেয়র রয়েছেন, ফায়ার সার্ভিসের কর্মীরা রয়েছেন, প্রত্যেকে কাজ করে যাচ্ছেন। তারা আশা করছেন যে হয়তোবা তারা শিশু সেহরিশকে খুঁজে বের করতে পারবেন। সিউল।
ছয় দফা আদায় এবার সারা দেশে কাফনের কাপড় বেঁধে গণমিছিল করেছে সরকারি বেসরকারি পলিটেকনিকের শিক্ষার্থীরা। এ সময় দাবি মানা নিয়ে সরকার ও মন্ত্রণালয়ের বিরুদ্ধে গড়িমসি করার অভিযোগ করেছে শিক্ষার্থীরা। দ্রুত সময়ের মধ্যে দাবি না মানলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি তাদের। রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা কাফনের কাপড় মাথায় বেঁধে গণমিছিল বের করে। এ সময় সব প্রকার এসি রুমের বৈঠক বাতিলের ঘোষণা দাবি বাস্তবায়নের কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। এছাড়া পেশাজীবী সংগঠনের সবাইকে তাদের দাবিতে সমর্থন দেওয়ার আহ্বান জানান তারা। এই সরকারকে আমরা পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত। আর কারিগরি সেক্টরের যে বৈষম্য চলমান রয়েছে, কারিগরি সেক্টরের যে দুরবস্থা, আমরা চাই সরকার এই ব্যাপারে দ্রুত থেকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করুক, আমাদের কারিগরি শিক্ষার্থীদের পাশে দাঁড়াক, আমাদের কারিগরি শিক্ষাকে আরো উন্নত থেকে আরো উন্নততর করুক। এদিকে মাথায় কাফনের কাপড় বেঁধে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। রাজশাহীতে গণমিছিল করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এ সময় বিভিন্ন স্লোগানে মুখরিত হয় পুরো ক্যাম্পাস এলাকা। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাটার মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা। একই ইস্যুতে জুমার নামাজের পর চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট থেকে একটি মিছিল বের করা হয়। পরে নগরীর 16 শহরে সংক্ষিপ্ত সমাবেশে কুমিল্লায় হামলার ঘটনায় প্রতিবাদ জানান আন্দোলনকারীরা। এ সময় জুনিয়র ইনস্ট্রাক্টর পদে পদোন্নতি বাতিল সহ 6 দফা দাবি আদায়ের প্রতি জোর দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে একই সময় বরিশাল, সিলেট, যশোর সহ বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল করেন আন্দোলনকারীরা। আমাদের যে ডিপ্লোমার যে শিক্ষা ব্যবস্থাটা, এটা আরো উন্নত করার জন্য আমাদের কারিগরি লাইন থেকে শিক্ষকদের নেওয়া উচিত। আমাদের দাবি অর্জনের লক্ষ্যে আজ আমরা কাফনের কাপড় পরে রাজপথে নেমেছি। বলছেন তোমাদের দাবি মানবো 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 মানবো, কিন্তু কোনো লিখিত দিচ্ছেন না, যার বাংলা অর্থ একটাই, প্রতারণা। তারা বারবার আমাদেরকে নাটকীয় বৈঠক করছে, তারা আমাদেরকে চা খাওয়ার বৈঠক করছে। আমরা এই বৈঠকের কোনো মানি না এবং মানবো না। গাজীপুরের টঙ্গীর একটি বাসা থেকে 2 শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার হয়েছে। বিকেল 4:45টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। টঙ্গী পূর্ব থানা পুলিশ জানায়, টঙ্গীর আরিফপুর রূপভানের টেক এলাকার সানোয়ার মিয়ার 8তলা ভবনের 3য় তলা থেকে 2 শিশুর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। শিশুদের কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। বাসায় শিশুর মা থাকলেও বাবা বাড়ির বাইরে ছিল। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মাকে আটক করা হয়েছে। তবে হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে বলে জানান দায়িত্বরত পুলিশ সদস্যরা। দেশের 6 জেলায় সড়ক দুর্ঘটনায় 12 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন। বৃহস্পতিবার রাত 3টার দিকে হবিগঞ্জ মাধবপুরের বাখরনখর এলাকায় ট্রাক পিকআপ সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 13 জন। পুলিশ জানান, মুন্সিগঞ্জে ইটভাটার কাজ শেষে পিকআপে করে বাড়ি ফেরার সময় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে 4 জনের মৃত্যু হয়। এদিকে চুয়াডাঙ্গা ঝিনাইদহ মহাসড়কে বাসের ধাক্কায় নিহত হয়েছেন ভ্যানের 2 যাত্রী। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও একজন। ভোরে চুয়াডাঙ্গা সদর উপজেলার 9 মাইল বাজারের পাশে এই দুর্ঘটনা ঘটে। অন্যদিকে দুপুরে ময়মনসিংহের ভালুকা গফরগাঁও সড়কের নন্দীবাড়ি বাজার এলাকায় সিএনজি চালিত অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। গুরুতর আহত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও 2 জন। এছাড়া সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সিমেন্ট বোঝাই ট্রাকের সাথে মাইক্রোবাসের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত 2 জন। এছাড়া কুমিল্লা ও চট্টগ্রামের সড়ক দুর্ঘটনায় আরও 2 জন নিহত হয়েছেন। কিশোরগঞ্জের ভৈরবে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে 1 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 20 জন। বেলা 11টার দিকে ভৈরবের শ্রীনগর ইউনিয়নের ভবনীপুর এলাকায় এই সংঘর্ষ হয়। স্থানীয়রা জানান, গেল বুধবার সাদেকপুর ইউনিয়নের চেয়ারম্যান শাফায়েতুল্লাহ ও সাবেক চেয়ারম্যান তোফাজ্জলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। সকালে এ বিষয়ে সালিশি বৈঠকের আয়োজন করা হলে কথা কাটাকাটির এক পর্যায়ে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকাটিতে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।
রাজধানীর মিরপুরে ভোররাতে চাপাতির ভয় দেখিয়ে ছিনতাইয়ের ঘটনায় মোটরসাইকেল ও দেশীয় অস্ত্রসহ পেশাদার ছিনতাইকারী শাকিলকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। সকালে গাজীপুরের কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে ইমরান খান সাকিব ওরফে শাকিলকে গ্রেফতার করা হয়। মিরপুর মডেল থানা জানিয়েছে, গেল বুধবার ভোর 4:30টার দিকে ভুক্তভোগী অঙ্গাইজাই মার্মা ও তার চাচাতো বোনের সঙ্গে শান্তি পরিবহনের বাস থেকে নেমে রিকশায় পশ্চিম শেওড়াপাড়ার বাসায় যাচ্ছিলেন। এ সময় তাদের বহনকারী রিকশা মান্নান সরণির কাছে পৌঁছালে শাকিল ও তার 2 সহযোগী মোটরসাইকেলে এসে চাপাতি দেখিয়ে নগদ টাকা, 3টি ক্রেডিট কার্ড ও জাতীয় পরিচয়পত্র, মেট্রো কার্ড ও মূল্যবান কাগজপত্র ছিনিয়ে নেয়। দেশে কয়েকটি রাজনৈতিক দল তাদের স্বার্থ হাসিলের জন্য নির্বাচন চাচ্ছে। মার্চ ফর ডক্টর ইউনূস কর্মসূচিতে মন্তব্য করেন বক্তারা। শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের আগে সংস্কার তারপর নির্বাচন স্লোগানে এ কর্মসূচি পালিত হয়। শহরের চাষারা শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশ শেষে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচিতে বক্তারা বলেন, সংস্কারের আগে নির্বাচন অনুষ্ঠিত হলে তাদের পরিণতি হাসিনা সরকারের মতোই হবে। এ সময় বক্তারা দাবি করেন, 69-এর গণঅভ্যুত্থানের পর যেসব নির্বাচন হয় তার কোনোটিতেই সংস্কার হয়নি। তাই অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস দেশের সংস্কারে শক্ত অবস্থান নেন, তাহলেই দেশের পরিবর্তন সম্ভব। মার্চ ফর ডক্টর ইউনূস কর্মসূচিতে নারায়ণগঞ্জের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। সংস্কারগুলো হবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমকে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণার দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল 4টার দিকে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে বরিশাল সিটি কর্পোরেশনের সর্বস্তরের জনগণের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, 2023 সালের জুনে বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচনে হাত পাখা প্রতীকে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম প্রতিদ্বন্দ্বিতা করেন, তবে সে সময় তার উপর হামলা চালায় আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী। এ অবস্থায় মোহাম্মদ ফয়জুল করিমকে মেয়র ঘোষণার দাবি জানান বক্তারা। সংস্কৃতির পরিধি জনগণের বিশ্বাস, রাজনীতি, জীবন, জীবিকা, পোশাক, আচরণ, আদব কায়দা নিয়েই গড়ে ওঠে। বিগত সময়ে বিদেশি সংস্কৃতির আগ্রাসনে অনেককেই দেশীয় সংস্কৃতি ভুলে যাচ্ছে। শুক্রবার বিকেলে রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে দেশীয় সাংস্কৃতিক সংসদের 8ম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংস্কৃতিক উৎসবে বক্তারা একথা বলেন। বিগত সময়ে ইসলামী সংস্কৃতি চর্চাকে নেতিবাচক হিসেবে দেখা হতো বলে এ সময় অভিযোগ করেন তারা। ধর্মকে কেন্দ্র করে রাষ্ট্রে কোনো প্রকার বৈষম্য চলতে না দেওয়ার আহ্বান জানান তারা। দেশীয় সাংস্কৃতিক সংসদের সভাপতি ডক্টর আ.জ.ম ওবায়দুল্লাহ বলেন, দেশে অপসংস্কৃতির আধিপত্য চলছে, এজন্য মনন, নৈতিকতা ও সুষ্ঠু সংস্কৃতির বিকাশে কাজ করার আহ্বান জানান তিনি। উৎসবে গান, আবৃত্তি, অভিনয় ছাড়াও থিয়েটার শিল্পীদের পরিবেশনায় 36 জুলাই নাটক উপস্থাপন করা হয়। এই সমতট হইতে রাঢ়বঙ্গ সমতটে আমরা আমাদের যে বসতি, সেই বসতিকে সারা পৃথিবীতে পুনর্নির্মাণ করতে চাই। আসুন আমরা একযোগে সেই কাজটি করি। আজকে এই যে আমাদের দেশীয় সাহিত্য সংসদ, তাদের মধ্য দিয়ে আমরা যেখানে সম্মিলিত হতে পেরেছি, এটা সবচেয়ে সুখকর এবং সুখপ্রদ সংবাদ। সেই সংবাদ বহন করে আমরা আগামী দিনের যাত্রা, অভিযাত্রায় শরীক হতে চাই। আসুন আমরা আমাদের সেই সংগ্রামকে একীভূতভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। বৈশাখ, ঈদ সহ নিজস্ব সব সংস্কৃতি উদযাপনে অন্তর্বর্তী সরকার জনগণকে উৎসাহ যোগাচ্ছে জানিয়ে সৃজনশীলতার মধ্য দিয়ে বিশ্বের কাছে দেশীয় সংস্কৃতি তুলে ধরার আহ্বান জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শুক্রবার রাজধানীর গুলশানে এজ ওয়াটার গ্যালারিতে ফ্যাশন ডিজাইনার মাহিন খানের একক শিল্পকর্ম প্রদর্শনীতে যোগ দিয়ে পরিবেশ উপদেষ্টা আরও বলেন, রাজনীতি নিয়ে ভিন্নমত থাকলেও গান, চিত্রের মতো শিল্পগুলো সবাইকে আনন্দ দেয়। বৈশাখ উদযাপনের এই আয়োজনে লোকজ ও প্রান্তিক জনপদের
ঐতিহ্যবাহী হাতে তৈরি শাড়ি তুলে ধরা হয়। সুই সুতোর বুননে সেখানে ফুটে উঠেছে গ্রামীণ লোককথা ও আধুনিকতার মেলবন্ধন। মনোজ্ঞ ফ্যাশন শো এর মধ্য দিয়ে শেষ হয় 3 দিনের প্রদর্শনীর উদ্বোধনী আয়োজন। You may have different opinion on politics, different opinion on what food you should take when you're 50 plus. You can always keep on arguing on those. But music and culture are things that help people having different ideas. My government is the fact that it's actually telling people to celebrate life. On the Eid day, on Boishak, the government itself is arranging cultural events so that people at large can come and participate. নৃগোষ্ঠীর আগে ক্ষুদ্র শব্দের ব্যবহার চান না পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। মারমা চাকমা ত্রিপুরা যে জাতির হোক না কেন তা ক্ষুদ্র বা বৃহৎ নয় বলে মনে করেন তিনি। শুক্রবার বিকেলে বান্দরবান উৎসব উদযাপন পরিষদের আয়োজনে মৈত্রী পানি বর্ষণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাতে এমন মন্তব্য করেন উপদেষ্টা। জানান, বান্দরবানে 12টি জাতিগোষ্ঠীর এমন সংমিশ্রণ ও সাংস্কৃতিক বৈচিত্র্য সবাইকে মুগ্ধ করে। পার্বত্য এলাকায় চাঁদাবাজি বন্ধ করতে ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন উদ্যোগের কথা জানান উপদেষ্টা। পার্বত্য চট্টগ্রামের প্রকৃতি ও সংস্কৃতির সাথে পরিচিত হতে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত সহ 4টি বিদেশি প্রতিনিধি দলের সদস্যরা উপদেষ্টার সাথে অনুষ্ঠানে অংশ নেন। ক্লিয়ারলি আমাদের ফারুকী সাহেবকে বলেছিলাম, হি ইজ এ ভেরি গুড ম্যান, এবং উনি ক্ষুদ্র শব্দটা ইউজ করতে চান না। আমিও ব্যক্তিগতভাবে আমি ক্ষুদ্র হতে চাই না। আমরা এগুলি নিয়ে হোম মিনিস্ট্রি এবং আমাদের অন্যান্য যে এজেন্সিগুলি আছে তাদের সাথে কথা বলতেছি। এটা একটা বিচারিক প্রক্রিয়া, চাঁদা উঠতেছে, এটাকে কিভাবে কমানো যায়, কারণ আমাদের আর্থিক উন্নয়ন ঘটানোর জন্য এটাকে কিছুটা হলে বন্ধ করতে হবে। সংস্কৃতি খাতে বাজেটের অন্তত 1% বরাদ্দ দেওয়ার দাবি জানিয়েছে থিয়েটার আর্টিস্ট অ্যাসোসিয়েশন অব ঢাকা টাড। শুক্রবার বিকেলে শিল্পকলা একাডেমিতে সংস্কৃতি খাতের বাজেট পর্যালোচনা ও প্রস্তাবনা বিষয়ক আলোচনায় এ দাবি জানান সংগঠনটির সদস্যরা। আলোচকরা বলেন, প্রগতিশীল ও মননশীল জাতি বিনির্মাণে সংস্কৃতিতে অর্থ বরাদ্দের বিকল্প নেই। এ খাতের অভিজ্ঞতা সম্পন্ন সংগঠকদের নিয়োগ দেওয়ার মাধ্যমে সংস্কৃতিতে দক্ষ জনবলের ঘাটতি পূরণ করা জরুরি বলে উল্লেখ করেন তারা। তবে রাষ্ট্রীয় সহযোগিতার পাশাপাশি সংস্কৃতি কর্মীদেরও নিজস্ব সক্ষমতা অর্জন ও অন্যদের দায়িত্ব নেওয়ার আহ্বান জানানো হয় সভায়। দেশের সামগ্রিক সাংস্কৃতিক অঙ্গনকে রাজনীতি ও স্বজনপ্রীতি মুক্ত করে আপন গতিতে এগিয়ে নেওয়ার কথা জানান শিল্পীরা। শিল্পীর জন্য এত সম্মানী হওয়া উচিত, বলবে যে টাকা কই, কিন্তু এসালংকে 20, 30, 40 হাজার কোটি টাকা দিতে টাকার কোনো অভাব হবে না। এই যে বৈপরীত্য, মানে সরকারের এই ভূমিকা এবং এই ব্যবসায়িক সংস্থা, এই দুইটাই জনগণের ঘাড়ের উপরে বসে আছে, যেটার কোনো পরিবর্তন হচ্ছে না। উদ্বুদ্ধ জাতি গঠন এবং মানুষকে উজ্জীবিত করতে সংস্কৃতি কর্মীদের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত 1% বাজেট বরাদ্দ এখন সময়ের দাবি। কিভাবে সেই বাজেটটা ইউটিলাইজ হবে সেটা দেখাটা খুব জরুরি প্রয়োজন বলে আমার কাছে মনে হয়। আমার মনে হয় যে মুক্ত পরিবেশ সৃষ্টি করাটা খুব বেশি প্রয়োজন। নববর্ষ উপলক্ষে রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে বৈশাখী সাধু মেলা। বিকেলে রাজশাহীর পবা উপজেলার বড়গাছি গ্রামে এই মেলার আয়োজন করা হয়। বাউল গান ও দেশের লোকজন সংস্কৃতির ঐতিহ্য তুলে ধরতে এই মেলার আয়োজন করে জেলা স্থানীয় প্রশাসন ও শিল্পকলা একাডেমি। বিকেল থেকে শুরু হয় এই মেলা, চলে সন্ধ্যা পর্যন্ত। এতে গান পরিবেশন করেন 3টি শিল্পী গোষ্ঠী সহ স্থানীয় শিল্পীরা। বৃষ্টি, বৈরী আবহাওয়া ও স্থানীয়ভাবে সাধু মেলার ভেন্যু জটিলতায় বারবার পেছানোর কারণে সংক্ষিপ্ত পরিসরে আয়োজন হয়। ন্যায় ন্যায্যতা, সাম্য আর মানবপ্রেমের গল্পের সাথে এ গানে উঠে আসে দেশের লোকজ ঐতিহ্য। এবার আমরা গেল কয়েকদিনে পাকিস্তানে কেএফসি আউটলেটে হামলার অভিযোগে 178 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছে সিএনএন। গাজায় ফিলিস্তিনিদের উপর হামলার প্রতিবাদে মার্কিন ফাস্টফুড চেইন কেএফসির উপর হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। গত এক সপ্তাহে দেশটির করাচি, ইসলামাবাদ, লাহোরে কেএফসিকে লক্ষ্য করে 11টিরও বেশি সংঘবদ্ধ হামলা হয়, ভাঙচুর চালানো হয়। এর
প্রায় 27টি দোকানে। এর আগে লাহোরে কেএফসির এক কর্মচারীকে দোকানের ভেতরে ঢুকে গুলি করে হত্যা করে অজ্ঞাতনামা এক ব্যক্তি। রাজনৈতিক উদ্দেশ্যে নাকি ব্যক্তিগত শত্রুতার জেরে ঘটনা তা তদন্ত করে দেখছে পাকিস্তান পুলিশ। ইয়েমেনের রাস ইসা বন্দরকে লক্ষ্য করে চালানো মার্কিন বিমান হামলায় নিহত কমপক্ষে 38 জন, আহত আরও শতাধিক মানুষ। মার্কিন সামরিক বাহিনীর দাবি, হুতি বিদ্রোহী গোষ্ঠীর জ্বালানির উৎস ধ্বংস করার লক্ষ্যে চালানো হয় এই অভিযান। জাতিসংঘের তথ্য বলছে দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় বন্দর রাস ইসায় রয়েছে তেল পাইপলাইন, যা ইয়েমেনের গুরুত্বপূর্ণ ও অপরিবর্তনীয় অবকাঠামো। দেশটির 70% আমদানি ও 80% মানবিক সহায়তা এই বন্দরের ওপর নির্ভরশীল। জবাবে ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে হুতি বিদ্রোহী গোষ্ঠী। এ সময় সাইরেনের শব্দে কেঁপে ওঠে ইসরায়েলের মধ্যাঞ্চল ও জেরুজালেম। যদিও মিসাইলটি সফলভাবে প্রতিহতের দাবি করছে আইডিএফ। 18 মার্চ অস্ত্রবিরতি ভেঙে গাজায় যুদ্ধ শুরুর পর ইসরায়েলকে লক্ষ্য করে 20টির বেশি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে গোষ্ঠীটি। ইউক্রেনের খার্কিভে আবার অভিযান জোরদার করেছে রুশ সেনারা। সামি ও খার্কিভে রাশিয়ার পৃথক দুটি মিসাইলের আঘাতে প্রাণ গেছে অন্তত 2 জনের। শুক্রবার সকালের এই হামলায় 5 শিশুসহ বেশ কয়েকজন আহত হয়েছে বলে নিশ্চিত করেছে আল জাজিরা। হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে 15টিরও বেশি আবাসিক স্থাপনা। এদিকে ইউক্রেনে যুদ্ধ শুরুর পর এই প্রথম চীনের বিরুদ্ধে রাশিয়াকে অস্ত্র সহায়তা দেওয়ার অভিযোগ এনেছে ইউক্রেনীয় প্রেসিডেন্ট। এদিকে রুশ প্রতিরক্ষা দপ্তরের দাবি, ইউক্রেন থেকে ছোঁড়া অন্তত 71টি ড্রোন প্রতিহত বা ধ্বংস করেছে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। 6টি অঞ্চল লক্ষ্য করে ছোঁড়া এই ড্রোনগুলোর মধ্যে 47টি ভূপাতিত করা হয়েছে কুরস্ক অঞ্চলে। একই দিনে ইউক্রেনের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে 5টি মিসাইল ও 75টি ড্রোন ছুড়েছে রাশিয়া। কিয়েভ বলছে অধিকাংশ ড্রোনই লক্ষ্যবস্তু পর্যন্ত পৌঁছাতে পারেনি। ইরানে যৌথ হামলার পরিকল্পনা বাতিল না হলেও এ বিষয়ে তাড়াহুড়ো করা হচ্ছে না বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের দাবি, ইরানকে সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে দেখতে চান তিনি, তবে ওয়াশিংটন তেহরান কূটনীতিতে উপেক্ষিত গাজায় হত্যাযজ্ঞ বন্ধের প্রসঙ্গ। বৃহস্পতিবার সকাল থেকে উপত্যকাটিতে নতুন করে প্রাণ হারিয়েছেন আরও অন্তত অর্ধশত ফিলিস্তিনি। এদিকে হামাস সকল জিম্মি বিনিময়ে সম্মত হলেও পূর্ণাঙ্গ বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবার ঘোষণা দিয়েছে তেল আবিব। একই সঙ্গে উপত্যকায় মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেওয়া হবে না বলেও সাফ জানিয়ে দিয়েছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী। এখন খেলার খবর। সিরিজের প্রথম টেস্টকে সামনে রেখে শুক্রবার বাংলাদেশ জিম্বাবুয়ে 2 দলই অনুশীলন করেছে। রোববার শুরু হতে যাওয়া প্রথম ম্যাচের আগে শান্ত, মুশফিক, মিরাজ, নাহিদ রানারা 3 বিভাগেই নিজেদের ঝালিয়ে নিচ্ছেন। অন্যদিকে সফররত জিম্বাবুয়ে অনুশীলন করেছে। এরভাইন, উইলিয়ামস, ওয়েলিংটন, মাসাকাজ্জারাও ট্রেনিং সেশনে বেশ সিরিয়াস ছিলেন। এদিকে অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন বাংলাদেশ দলের হেড কোচ ফিল সিমন্স। এই ক্যারিবিয়ান জানালেন, জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ নয়, আপাতত প্রথম টেস্ট নিয়ে ভাবনা তার। এছাড়া বললেন, টেস্ট ক্রিকেটে যতটুকু উন্নতি করার কথা ছিল ততটুকু করতে পারেনি বাংলাদেশ। We don't necessarily have to prepare a spin track for Zimbabwe, prepare a proper track and we play cricket to win the test match. I don't know about whitewash. I look at it, we take one step at a time. The first test match is here, we win that, and then we start thinking about winning the series. But in order to win the first test, we win the first day. So that's how I like to look at things. I can't look until Chittagong. I need to focus on Sylhet first. কিংবদন্তি ফুটবলার রঞ্জিত দাসের আত্মজীবনী গ্রন্থ ক্রীড়াঙ্গনে ফেলে আসা দিনগুলো এর মোড়ক উন্মোচন হয়েছে শুক্রবার। ক্রীড়া জগতের আয়োজনে শুক্রবার বিকেলে সিলেটের কালীবাড়িতে তার নিজ বাড়িতে আয়োজন হয়।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সাবেক হকি খেলোয়াড় ও রঞ্জিত দাসের আত্মজীবনী গ্রন্থের প্রকাশক ইউসুফ আলী সহ উপস্থিত ছিলেন পাক্ষিক ক্রীড়া জগতের সম্পাদক দুলাল মাহমুদ, সাবেক কিংবদন্তি ফুটবলার প্রবীর রঞ্জন দাস ভানুসহ সিলেটের ক্রীড়া ও সাংস্কৃতিক জগতের অনেকেই। নিজের দক্ষতায় পূর্ব পাকিস্তান ফুটবল দলে জায়গা করে নিয়েছিলেন রঞ্জিত দাস। স্বাধীনতার পর বাংলাদেশের হয়েও ফুটবল এবং হকি মাঠ দাপিয়ে বেরিয়েছেন সমানতালে। 96 বছর বয়সী কৃতি এ ফুটবলার তার অভিব্যক্তি প্রকাশ না করতে পারলেও এমন আয়োজনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন পরিবারের সদস্যরা। সিনিয়র খেলোয়াড় আছেন, ওনারা আমাদের একজন পরিবারের সদস্য। তো আমরাও ছোট থেকে দেখেছি যে বাবাকে ওনারা কি পরিমাণ ভালোবাসেন। সেই ভালোবাসা পরিমাপ করার মতো না, সেটা ভাষায় প্রকাশ করার মতো না। আর সেই হিসেবে আমরা মানে খুবই আপ্লুত এবং বারবার আমাদের যে ফিলিংস হচ্ছে সেই ফিলিংসটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। কারণ বাবা তো পাক্ষিক ক্রীড়া জগতে সবসময় লিখতেন, মাসে 2টা লেখা বাবার যেত। তো বাবার 2020 পর্যন্ত বাবা লিখেছেন এবং সৌভাগ্যবশত সেই লেখাগুলো বাবা আমাকে বলতেন এবং আমি সেটাকে ড্রাফট করে দিতাম, বা তারপর বাবা সেটা বলতেন যে এখানে সমস্যা হয়েছে। দেশের মাটিতে উদযাপিত হলো স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের প্রতিষ্ঠাবার্ষিকী। রাজধানীর এক কনভেনশন সেন্টারে বাংলাদেশি রিয়াল ভক্তদের আয়োজনে পালন করা হয় ক্লাবটির 123তম জন্মদিন। পুরো বিশ্বের মতোই বাংলাদেশও ছড়িয়ে ছিটিয়ে আছে রিয়াল মাদ্রিদের অসংখ্য সমর্থক। দেশের বিভিন্ন অঞ্চলে থাকা সেসব ভক্তদের যৌথ প্রযোজনায় আয়োজন করা হয় এক মিলন মেলার, যেখানে উপস্থিত ছিলেন নানা বয়সের রিয়াল সমর্থকেরা। আয়োজনে ফিলিস্তিনিদের পক্ষেও পতাকা হাতে সামিল হয়েছেন অনেকেই। প্রিয় ক্লাবের সাফল্য কামনার পাশাপাশি কেক কেটে জন্মদিন পালন করে মাদ্রিদ ওয়ারিয়র্স নামের সেই সমর্থক গোষ্ঠী। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.এখন.tv। এখন টেলিভিশনের ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং এখন টেলিভিশনের ইউটিউব দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন TV।